আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার তোমাদের সামনে আসলাম, উপস্থিত হয়েছে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আশা করি সকলে ভালো রয়েছে, সুস্থ রয়েছে। তো ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে আমাদের অধ্যায় জল স্থল বাতাস চলছে, এই অধ্যায়ের এর আগের দিন আমরা জেনেছি বায়ুস্তর সম্পর্কে। আবার তার আগে আমরা জেনেছিলাম পৃথিবীর জলভাগ, স্থলভাগ আর বায়ুমণ্ডল ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি। তো আজকে আমি একটা নতুন গল্প দিয়ে শুরু করব। আমরা সাথে পাঁচে রয়েছি, এ কথার অর্থ কি? বা আমি সাথে পাঁচে রয়েছি, এ কথার অর্থ কি? আমরা যে স্থলভাগ, একটা মজার গল্প এটা। স্থলভাগ যে রয়েছে, স্থলভাগটাকে আবার সাতটা ভাগে ভাগ করেছে মহাদেশ। উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ, ওসানিয়া মহাদেশ আর আন্টার্কটিকা মহাদেশ। সাতে মানে সাতটা মহাদেশ, পাঁচে রয়েছে মানে জলভাগকে আমরা আবার পাঁচটা মহাসাগরে ভাগ করেছিলাম। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর। অর্থাৎ আমি সাথে পাঁচে রয়েছে মানে সাতটা মহাদেশ আর পাঁচটা মহাসাগরের মধ্যে রয়েছি। তাহলে আজকে আমরা অধ্যায়ে বিশ্ব ভরা প্রাণ, আজ আমরা একটা গোটা বিশ্ব দেখতে পাচ্ছি যে বর্তমান অবস্থা সেটা কিন্তু আগে এরকম ছিল না। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন ছিল গোটা একটা জ্বলন্ত গ্যাসীয় আগুনের পিণ্ড পিণ্ড ছিল। আজ গোটা পৃথিবীর কথা শস্য শ্যামলা সবুজ ভরা ঘাস মাঠ, ফসলে ভরা পৃথিবী, বিভিন্ন বনভূমি, গাছপালা ইত্যাদি যে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আগে ছিল না। পৃথিবীর সৃষ্টির সময় কি ছিল? তাহলে উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড। এই পৃথিবীর বুকে আবার ধীরে ধীরে শীতলতা অতিক্রম করার ফলে স্থলভাগ, বায়ুমণ্ডল আর জলভাগ সৃষ্টি হওয়ার ফলে আজকে আমরা এই পৃথিবীতে বিভিন্ন মানুষ, জনসংখ্যা, জীবজগতের পরিপূর্ণ। পৃথিবীর চারদিকে আবার শস্য শ্যামলা, নদ নদী ইত্যাদি পরিপূর্ণ রয়েছে। এখানে যে আমরা রয়েছি, এই যে পৃথিবী আজ থেকে যখন 460 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল, এরকম অবস্থা ছিল না, আলাদা ছিল, জ্বলন্ত গ্যাসের পিণ্ড। উপরের ভাগটা যদি আমি একটা পৃথিবী ধরে নিই, তাহলে এর উপরের ভাগটা আমরা যার উপরে দাঁড়িয়েছি, গোলাকার পৃথিবী, উপরের ভাগটা ধীরে ধীরে গোটা পৃথিবী ধীরে ধীরে শীতলতা বিকিরণ করতে করতে তাপ ছাড়তে ছাড়তে একটা সময় স্থলভাগ, তারপরে আবার বায়ুমণ্ডল, তারপরে আবার জলমণ্ডল বা জলভাগের সৃষ্টি হয়েছে। কিন্তু এটা উপরে পৃষ্ঠের হলো, কিন্তু আমরা যার উপর দাঁড়িয়ে থাকি ভূপৃষ্ঠ, তার নিচের দিকে যদি যাই, সেটাকে আমরা কল্পনা করেছি কিরকম অবস্থা রয়েছে। সেখানে এখনো বা ওই ভেতরের অংশটা এখন উত্তপ্ত আগুনের গোলা হিসাবে রয়েছে। এদিকে তাপমাত্রা কোথাও 2000 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 3000 ডিগ্রি সেলসিয়াস, আবার কোথাও 6000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত অবস্থায় রয়েছে। তাপের ভয়ঙ্করতা গভীরতা হিসাব করি, লোহাকে যদি 1660 ডিগ্রি তাপমাত্রায় উষ্ণতাকর তাপ দেওয়া হয়, জলের মতো তরল হয়ে যায়। কাঁচকে যদি 1760 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, কাঁচও জলের মতো পাতলা হয়ে যায়। তাহলে পৃথিবীর অভ্যন্তরে বা নিচের দিকে যে তাপমাত্রা গুলো কোথাও 2000 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 3000 ডিগ্রি সেলসিয়াস, কোথাও 5000 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে তাদের অবস্থাগুলো কিরকম রয়েছে। তো আমরা যে গোটা পৃথিবী এটা উপরে ভাগটা দেখতে পাচ্ছি, তার নিচের দিকে অর্থাৎ যার উপরে ভূপৃষ্ঠ উপরে দাঁড়িয়ে আছি, মনে করে নিলাম আমি এটা একটা ভূপৃষ্ঠের উপরে দাঁড়িয়ে আছি, নিচের দিকে কি কি আছে? এই নিচের দিকে ভূতন্ত্র ভাগটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। কটা ভাগে বললাম? তিনটা। কিভাবে? ভূতত্ত্ববিদরা, ভূবিজ্ঞানীরা ভূমিকম্পের পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ ইত্যাদির দ্বারা, প্রধানত পি আর এস তরঙ্গের দ্বারা গভীরতাগুলো বিভিন্ন স্তরে ভাগ করেছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে। পৃথিবীর অভ্যন্তর ভাগটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভূত্বক, একটা হচ্ছে গুরুমণ্ডল আর একটা হচ্ছে কেন্দ্রমণ্ডল। এই তিনটা ভাগে ভাগ করা হয়েছে। তো আজকে আমরা এই ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল কাকে বলে, তাদের বৈশিষ্ট্য কি, কত গভীরতা অবস্থান করছে তাদের সম্পর্কে জানবো। প্রথমেই আসি, আমরা যার উপরে দাঁড়িয়ে আছি, যেটা ভূপৃষ্ঠ বলছি, তা
ভূত্বক বলা হয়। তাহলে পৃথিবীর অর্থাৎ আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝে নেব। আমাদের বাড়িতে প্রায় প্রতিদিনের সবারই নিত্য প্রয়োজনীয় একটা খাবার হচ্ছে ডিম। ওই ডিমের যেমন তিনটা অংশ থাকে, উপরের অংশটা থাকে শক্ত খোসা, মাঝের অংশটা থাকে তরল পদার্থ জেলির মতো সাদা সাদা, আর একদম কেন্দ্রের ভিতরে থাকে আবার কি থাকে হলুদ রঙের একটা অংশ থাকে ঘন ভিতরে। ঠিক পৃথিবীটা ভূপত্রের ভাগটা হচ্ছে একই রকম ভাবে, উপরের অংশটা শক্ত, মাঝের অংশটা আবার তরল, আর নিচের অংশগুলো আবার একটা কেন্দ্রে ঘনীভূত হয়ে আছে। তাহলে ভূঅভ্যন্তরে যে সব থেকে উপরের ভাগ, যেটা কঠিন আবরণে ঢাকা বা আবৃত, এই কঠিন ভাগটাকে বলা হয় ভূত্বক। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের উপরিভাগটা যেটা শক্ত খোলকে আবরণে ঢাকা রয়েছে, এই শক্ত ভাগটাকে বলা হয় পৃথিবীর ভূত্বক। তাহলে ভূত্বকের আমরা কয়েকটা বৈশিষ্ট্য জেনে নেব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই ভূত্বকের গভীরতা কত। তো ভূত্বকগুলোর গড় গভীরতা ধরা হয় 30 কিমি। কত বললাম? 30 কিমি। ভূত্বকের গড় গভীরতা ধরা হয় 30 কিমি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আমি নিচের দিকে যদি যাই তাহলে 30 কিমি গড় গভীরতা পর্যন্ত শিলা স্তর, শিলা বিভিন্ন আগ্নেয় শিলা, পাললিক শিলা, এগুলো সমুদ্র ভাগ ইত্যাদি রয়েছে। তাহলে ভূত্বকের গড় গভীরতা পেলাম আমরা 30 কিলোমিটার। যদিও কোনো কোনো বই আবার লেখা থাকে 40 কিলোমিটার। তাহলে সাধারণত দেশের ক্ষেত্রে এখন হচ্ছে 30 কিলোমিটার। তাহলে ভূত্বকের গড় গভীরতা পেলাম আমরা 30 কিলোমিটার। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য উষ্ণতা। ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাওয়া যায় তাপমাত্রাগুলো ততই বাড়তে থাকে। তো তিনটা স্তর যে আছে, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল, এই তিনটা অংশের মধ্যে ভূত্বকের উষ্ণতা সব থেকে কম। তাহলে পেয়ে গেলাম উষ্ণতা হচ্ছে তিনটা স্তরের মধ্যে ভূত্বকের উষ্ণতা সব থেকে কম। উপাদান, এই ভূত্বকটা কি কি উপাদান দ্বারা গঠিত? একটা হচ্ছে সিলিকা মানে বালি, অ্যালুমিনিয়াম, আর একটা হচ্ছে ম্যাগনেসিয়াম। প্রধানত তিনটা উপাদান দ্বারা গঠিত, সিলিকা, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম। এই তিনটা উপাদান দ্বারা ভূত্বকটা গঠিত। এখানে শিলা কি দেখা যায়? এখানে তিন ধরনের শিলা, তরল শিলা, কঠিন শিলা, রূপান্তরিত অর্থাৎ আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, তিন ধরনের শিলায় ভূত্বকে দেখা যায়। 4 পদার্থের অবস্থাগুলো কি রকম রয়েছে এই অঞ্চলে? পদার্থগুলো কঠিন অবস্থায় রয়েছে, অর্থাৎ তরল অবস্থায় নয়, কঠিন অবস্থায় রয়েছে। শক্ত অবস্থায় উপবিভাগ, এই যে উপাদানগুলো আছে এটাকে দুটো বিভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সিয়াল উপরের অংশটা, আর একটা হচ্ছে সীমা। তো উপরে দুটো অংশ বেশি, তার একটা সিলিকা আর অ্যালুমিনিয়াম। তাহলে সিলিকার এসআই আর অ্যালুমিনিয়ামের এএল, প্রথম নাম হয়েছে উপরের অংশটা, ভূত্বকের উপরের অংশটার নাম হলো তাহলে কি সিয়াল। তার নিচের অংশে থাকে সিলিকা আর ম্যাগনেসিয়াম, এসআই আর এমএ। তাহলে সিলিকার এসআই ম্যাগনেসিয়াম এমএ দুটাকে বলা হয় সীমা। তাহলে এর আমরা দুটো ভাগ পেলাম, একটা হচ্ছে সিয়াল আর একটা হচ্ছে সীমা। এই সিয়াল আর সীমাটা একটা তল দ্বারা বা রেখা দ্বারা বিভক্ত আছে, আলাদা আছে। তলটাকে বলা হয় কন্ডার বিযুক্তি রেখা বা কন্ডার বিযুক্তি তল। তাহলে আমরা ভূত্বক সম্পর্কে জেনে গেছি। 2 নম্বর যেটা পার্ট আসছে সেটা হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল। গুরুমণ্ডল কাকে বলে? গুরুমণ্ডল বলছে ভূত্বকের নিচে, আর এটা যে কেন্দ্রমণ্ডল আছে, কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী লোহা, নিকেল, ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকা ইত্যাদি যে তরল অবস্থাতে রয়েছে, অর্থাৎ ভূত্বক আর কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী ওই তরল অবস্থাপূর্ণ অংশটাকে বলা হয় গুরুমণ্ডল। ঠিক কেন্দ্রমণ্ডলের ভূত্বকের মতো এই গুরুমণ্ডলের কয়েকটা বৈশিষ্ট্য আমরা জেনে নেব। এর গভীরতা হচ্ছে, গুরুমণ্ডলের গভীরতা হচ্ছে 30 কিমি পর থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। কত বললাম? 2900 কিমি পর্যন্ত।
অর্থাৎ 30-এর পর থেকে ভূত্বক ছেড়ে 2900 কিমি পর্যন্ত ভেতরে গভীরতার দিকে যতদূর যাওয়া যায় ততদূর পর্যন্ত হলো গুরুমণ্ডল। এখানে উষ্ণতা কত থাকে? গুরুমণ্ডলে যত ভেতরের দিকে যাওয়া যায় তাপমাত্রা ততই বাড়তে থাকে। তাহলে গুরুমণ্ডলের তাপমাত্রা থাকে 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গুরুমণ্ডলের তাপমাত্রা থাকে 2000 ডিগ্রি সেলসিয়াস থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস। এখানে উপাদানগুলো কি আছে? এখানে উপাদানগুলো আছে ক্রোমিয়াম, লোহা মানে ফেরাস, সিলিকা আর ম্যাগনেসিয়াম, এই চারটা পদার্থের নিকেল ইত্যাদি পদার্থগুলো বেশি পরিমাণে এখানে থাকে। তারপর পদার্থের অবস্থা কি? এখানে পদার্থগুলো তরল অবস্থায় বা অর্ধ তরল অবস্থায় রয়েছে। কিরকম? পিচ যখন গলে নিলে যেরকম হয় সেরকম অবস্থায় রয়েছে। বা পেপসোডন গুলো যেটা আছে, কলগেট গুলো আছে, যেটা ওটা সান্দ্র অবস্থায় আছে। তাহলে এখানে পদার্থগুলো তরল অবস্থায় বা অর্ধ তরল অবস্থায় রয়েছে। উপবিভাগ ঠিক এটাকেও আবার দুটো উপবিভাগে ভাগ করা হয়েছে। উপরের অংশটা মানে 700 কিমি পর্যন্ত, মনে রাখার জন্য তোমাদের 750 কিমি পর্যন্ত অঞ্চলকে বলা হয় প্রোফেসিমা বা বহির্গুরুমণ্ডল। তারপরে 700 থেকে 2900 কিমি পর্যন্ত বলা হয় বহির্গুরুমণ্ডল বা নিফেসিমা, মানে পদার্থগুলো রয়েছে। তাহলে আমরা জেনে গেলাম উষ্ণতা জানলাম, গভীরতা জানলাম, উপাদান জানলাম, পদার্থের অবস্থা জানলাম, উপবিভাগ জেনে গেছি। এবার যেটা আসছে সব থেকে নিচের অংশ, তাহলে গুরুমণ্ডলের শেষ সীমা থেকে নিচে পর্যন্ত যে অংশটা আছে, এখানে লোহা নিকেল, পৃথিবীর যে একটা শক্তি আছে মাধ্যাকর্ষণ শক্তি, নিউটন আবিষ্কার করেছিল। এর দ্বারা ভারী পদার্থগুলি একটা আছে নিকেল আর লোহা মানে ফেরাস, দুটো ভারী পদার্থগুলি নিচের দিকে কেন্দ্রভূত অবস্থায় আছে। এই অংশটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল। এই কেন্দ্রমণ্ডলের অপর নাম হচ্ছে নিফেসিমা। যেহেতু এখানে নিকেল আর ফেরাস অর্থাৎ লোহার দুটো পদার্থের প্রাধান্য বেশি থাকে, এজন্য কেন্দ্রমণ্ডলের আরেকটা নাম হলো নিফে বলা হয়। তাহলে আমরা জেনে গেলাম। তাহলে এই কেন্দ্রমণ্ডলেরও কয়েকটা বৈশিষ্ট্য আমরা জেনে নেব। কেন্দ্রমণ্ডলের বৈশিষ্ট্য হচ্ছে কি? গভীরতা কত? অর্থাৎ 2900 কিলোমিটারের পর থেকে 6471 কিলোমিটার পর্যন্ত জায়গাটাই হচ্ছে তোমার কেন্দ্রমণ্ডলের গভীরতা। অর্থাৎ এর গভীরতা হয় বা ব্যাসার্ধ হবে তোমার প্রায়, এটা থেকে এটা বাদ দিলে হয়ে যায় প্রায় 3471 কিলোমিটার। 3471 কিলোমিটার ধরা হয়। উষ্ণতা কি? তিনটা যে অংশ আছে ভূত্বকের অভ্যন্তরে, ভূত্বক, গুরুমণ্ডল, তার মধ্যে কেন্দ্রমণ্ডলের উষ্ণতা সব থেকে বেশি। এই কেন্দ্রমণ্ডলের উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস, কল্পনা করা যায় না, এত বেশি। তাহলে উপাদান কি জেনে গেছি আমরা। এখানে একটা নিকেল অর্থাৎ ইনাই, আর একটা হচ্ছে নিফে মানে লোহা। নিকেল আর লোহা দুটা পদার্থের পরিমাণ এখানে উপাদান বেশি পরিমাণে থাকে। এখানে পদার্থের অবস্থাগুলো কি আছে? এখানে পদার্থটা বা দুরকম অবস্থায় আছে। কি? বহিঃকেন্দ্রমণ্ডল বা উপরে কেন্দ্রমণ্ডলের উপরের অংশটাতে তরল অবস্থায় রয়েছে পদার্থগুলো, আর নিচের অর্থাৎ কঠিন অবস্থা রয়েছে। কারণ লোহা নিকেল যেহেতু কঠিন, শক্তগুলো ভারী বলে নিচের দিকে থেকে যায়। তাহলে এখানে পদার্থগুলো দুটো অবস্থা রয়েছে। বহির্গুরুমণ্ডলে রয়েছে তোমার তরল অবস্থায়, আর বহিঃকেন্দ্রমণ্ডলে রয়েছে তরল অবস্থায়, আর অন্তঃকেন্দ্রমণ্ডলে রয়েছে তোমার কঠিন অবস্থায়। তাহলে আমরা জেনে গেলাম। এর একটা ভাগ আছে, এক একটা, এটা যেমন বলেছিলাম সিয়াল আর সীমা কন্ডাক্ট বিযুক্ত রেখা দ্বারা বিভক্ত। ভূত্বকটা এবার এটা গোটা যে অংশ ভূত্বক, ভূত্বক আর গুরুমণ্ডল আবার একটা রেখা দ্বারা আলাদা, এটা এম দিয়েছি বোঝার জন্য, মোহ বিযুক্তি রেখা দ্বারা বিভক্ত। তারপর আবার গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল আর একটা রেখা দ্বারা বিভক্ত, সেটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। এক একটা রেখা দ্বারা এক একটা ভূভাগগুলো, অভ্যন্তরের ভাগগুলো আলাদা বা বিচ্ছিন্ন বা পৃথক করা হয়েছে। এগুলো বিজ্ঞানীদের আবিষ্কার অনুসারে নাম দেওয়া হয়েছে। তাহলে মনে রাখার সহজ উপায় সিএমজি, সি এ কন্ডাক্ট, এম এ মোহ বিযুক্তি বা মোহরভিসি, আর জি এ গুটেনবার্গ।
আমরা জেনে গেলাম। তাহলে এই বিশ্ব ভূঅভ্যন্তর ভাগ সম্পর্কে জেনে গেলাম। এবার শিলামণ্ডল কাকে বলে? শিলামণ্ডল বলছে ভূত্বকের যে উপরে ভূত্বক যে উপরের অংশটা আছে এটা বিভিন্ন ধরনের শিলার সমন্বয়ে গঠিত। আগ্নেয় শিলা, ব্যাসল্ট শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা, বিভিন্ন গ্রানাইট, ডলারাইট, পরফাইরিট, যেহেতু বিভিন্ন শিলা দ্বারাই গঠিত, এজন্য এই ভূত্বকের উপরে একটা গোল যদি মায়াক আঁকি, তাহলে উপরের অংশটাকে আমি বলেছি শিলা, ওই এটা ছিল ভূত্বক, তার মধ্যে যে শিলাগুলো আছে তাকে বলা হয় শিলা মণ্ডল। এর ভূত্বকের উপরে শিলামণ্ডলগুলোতে বিভিন্ন ধরনের উদ্ভিদ, গাছপালা, প্রাণী, মানুষ বসবাস করে। ভূত্বক না থাকলে বা শিলামণ্ডল না থাকলে গাছপালা, ঘরবাড়ি, পাহাড় পর্বত কিছু থাকতো না। আবার ওগুলো দীর্ঘদিন ধরে আবহবিকার ফলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে আবার মৃত্তিকার সৃষ্টি হয়, আর ওই মৃত্তিকা থেকে বিভিন্ন ধরনের ফসল ইত্যাদি চাষ করা হয়। আবার স্থলভাগ থেকে বা শিলামণ্ডল থেকে আমরা বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, লোহা, নিকেল, তামা, দস্তা, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধরনের খনিজ সম্পদ আমরা পেয়ে থাকি। আবার এর নিচে বা মাটির নিচে আমরা যে যার উপরে আছি, মাটির নিচে আবার কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি প্রচুর পরিমাণে পাওয়া যায়। অর্থাৎ শিলামণ্ডল থেকে এই সমস্ত পদার্থগুলো পাওয়া যায়। সোনা, নিকেল, তামা, দস্তা, লোহা, কয়লা আর খনিজ তেল ইত্যাদি পদার্থগুলো পাওয়া যায়। এবার আমাকে জানতে হবে যে বায়ুমণ্ডল কাকে বলে বা বায়ুমণ্ডল কি। পৃথিবী যখন উত্তপ্ত অবস্থায় ছিল, জ্বলন্ত গ্যাসের পিণ্ড ধীরে ধীরে তাপ বিকিরণ করার ফলে স্থলভাগ সৃষ্টি হয়েছিল, তারপর আবার তাপ বিকিরণ করার ফলে বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছিল। বায়ুমণ্ডল সৃষ্টি হওয়ার সময় কিছু জলকণা আর বিভিন্ন গ্যাসগুলো বায়ুমণ্ডলের উপর, এটা যদি ধরে নিই এগুলো তো ভাসমান অবস্থায় ছিল। দীর্ঘদিন পরে আবার যখন পৃথিবী আরো তাপ বিকিরণ করলো, তখন ওই বায়ুমণ্ডলের ভাসমান যে জলীয় বাষ্প ছিল, ওই জলীয় বাষ্পটা দীর্ঘদিন ধরে ঠান্ডা শীতলতা হয়ে যাওয়ার ফলে জলকণা থেকে মেঘ থেকে অজস্র রূপে বৃষ্টিপাত রূপে পৃথিবীর বুকে ঝরে পড়েছিল হাজার হাজার বছর ধরে। তো যখন স্থলভাগ সৃষ্টি হয়েছিল, তখন কিছু অংশ কুচকে উঁচু হয়ে গেছিল আর কিছু জায়গা নিচু হয়ে গেছিল। তো উঁচু হয়ে যাওয়া নিচু যে জায়গাগুলো ছিল, তো হাজার হাজার বছর ধরে যে জলীয় বাষ্প থেকে যে বৃষ্টিপাত নেমেছিল, ওই বৃষ্টিপাত নামার ফলে ওই নিচু জায়গাগুলো জলে পরিপূর্ণ হয়ে গেছিল। এই যে বিশাল যে জলে পরিণত হলো, এই জলভাগগুলোকে আবার মহাসাগর, সাগর, উপসাগর, পুকুর, নদ, নদী, খাল, বিল ইত্যাদিতে ভাগ করা হয়ে থাকে। এই বিশাল জলরাশিকে বলা হয় বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার। বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার এগুলো হচ্ছে পাঁচটা মহাসাগর যে আছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর, কুমেরু মহাসাগর, আর যে দেশের অভ্যন্তরে ভাগে বিভিন্ন জলাশয়গুলো রয়েছে, খাল, বিল, পুকুর ইত্যাদি জলের অংশগুলোকে বলা হয় বায়ুমণ্ডল। তাহলে বায়ুমণ্ডল সম্পর্কে আমরা বলতে পারি পৃথিবী সৃষ্টির পর যে ধীরে ধীরে তাপ বিকিরণ করে আরো ঠান্ডা জলীয় বাষ্প থেকে বৃষ্টি হাজার হাজার বছর ধরে বিভিন্ন অংশগুলো নিচু জায়গাগুলো জলে পরিপূর্ণ হয়েছিল, ওই জলে পরিপূর্ণ অর্থাৎ সাগর মহাসাগর গুলো যে তৈরি হয়েছে সেগুলোকে একসঙ্গে বলা হয় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের যে জল আছে এটাকে দুটা ভাগে ভাগ করা হয়েছে, একটা সাগর বা মহাসাগর বা সমুদ্রগুলো, আর একটা হচ্ছে পুকুর, নদ, নদী, খাল, বিলগুলো। যদি জলের 100% ধরা হয়, কত শতাংশ বললাম? 100% ধরা হয়, তাহলে 97% বা 97 ভাগ জল সমুদ্রে রয়েছে, আর সমুদ্রের জল বলা হলো লবণাক্ত, জল পান করা যায় না। 3 ভাগ জল মাত্র রয়েছে টিউল, পুকুর, খাল, বিল, নদী, নালা ইত্যাদিতে 3% জল রয়েছে সাধু জল, যে জলগুলোকে আমরা পান করতে পারি বা খেতে পারি। তাহলে আমরা জেনে গেলাম। এবার পৃথিবী যে জলভাগ আর স্থলভাগ এটা যে বন্টন করা হয়েছে, তো জলভাগ বলছে মাত্র 21% অর্থাৎ 29%, আর স্থলভাগ হচ্ছে 71%। সরি 29% হচ্ছে স্থলভাগ আর 71% হচ্ছে জলভাগ। তাহলে পৃথিবীর যে স্থলভাগ আর জলভাগ ছিল, এটা তাহলে জলভাগ ছিল, এই স্থলভাগটা মাত্র 29% আর জলভাগটা হচ্ছে 71%, অর্থাৎ 3 ভাগই জল আর 1 ভাগ স্থলভাগ। তাহলে পৃথিবীকে
গোটা স্থলভাগ আর জলভাগে ভাগ করতে গেলে পাওয়া যায় 29% বা 29 ভাগ বা 29% হলো স্থলভাগ আর বাকি 71% হলো জলভাগ, অর্থাৎ 4 ভাগের 3 ভাগেরও বেশি, 3 ভাগই প্রায় জলভাগ আর 1 ভাগ হচ্ছে স্থলভাগ। এটা হচ্ছে জলভাগ 71% আর এটা হচ্ছে স্থলভাগ 29%। এটা হচ্ছে স্থলভাগ। তো স্থলভাগ থাকার জন্য, জলভাগ থাকার জন্য পৃথিবী যে 3 ভাগ জল আর 1 ভাগ স্থলভাগ, তো মহাকাশ থেকে বা উপর থেকে যদি উপগ্রহ চিত্রগুলো থেকে পৃথিবীর দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে পৃথিবীটাকে গোল থালার মতো দেখায়। আর এই গোল থালার মতো যখন দেখায়, তার যেহেতু 71% জল, তো পৃথিবীর অধিকাংশ জায়গাকে নীল রঙের দেখায়, এই জন্য পৃথিবীকে বলা হয় নীল গ্রহ। যদি জল না থাকতো মানুষ পৃথিবীতে প্রাণের সৃষ্টি হতো না। আর বলাই বাহুল্য, যখন পৃথিবীর সৃষ্টি হয় আদি লগ্নে, তখন বলছে জল থেকে প্রথম প্রাণের আবির্ভাব হয়েছিল বা সংগঠিত হয়েছিল। সেটা সময় বলছে আজ থেকে প্রায় 350 কোটি বছর আগেকার সময় বা আগেকার কথা। আবার এই জলভাগকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জলভাগকে, জলই হলো জীবন, অর্থাৎ জলের অস্তিত্ব ছাড়া প্রাণের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। এই জলে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের জলজ প্রাণী এই জলেরই হলো আবাসস্থল, এই জলে বসবাস করে বা সমুদ্রের মধ্যে বসবাস করে থাকে। আবার এই জলের দ্বারা, এই জলের পথের মাধ্যমে বিভিন্ন ধরনের সমুদ্রগুলোতে বলছে ভূবিজ্ঞানীরা গবেষণা করছে স্থলভাগের ওপরে বা স্থলভাগে যে খনিজ সম্পদ রয়েছে, জলভাগে প্রায় স্থলভাগ আছে 10%, 90% আছে জলভাগের মধ্যে। তাহলে জলভাগ থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ বা খনিজ তেলগুলো পাওয়া যায়। খনিজ তেলগুলো যত জলভাগ থেকে পাওয়া যায়, স্থলভাগ থেকেও পাওয়া যায়, অধিকাংশগুলো জলভাগ থেকেও পাওয়া যায়। তাহলে বলছে বিভিন্ন ধরনের খনিজ সম্পদের উৎস হলো, বিভিন্ন ধরনের খাবারের উৎস হলো আবার সমুদ্র। অর্থাৎ প্রাকৃতিক সম্পদের যত আছে না স্থলভাগে, তার থেকে বেশি আছে কোথায়? জলভাগের মধ্যে। আবার এই জলভাগগুলো, এই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর ইত্যাদি মহাসাগরগুলো, যে বিশ্বগুলো রয়েছে, মহাদেশগুলো রয়েছে, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা, ইউরোপ, এশিয়া ইত্যাদি মহাদেশগুলো আবার এই জলপথের মাধ্যমে যুক্ত করা হয়েছে। যেমন এশিয়ার আফ্রিকার সঙ্গে সংযোগস্থল বা জলপথে রাখা সুয়েজ খাল। আবার দক্ষিণ আমেরিকা, ইউরোপ আর আফ্রিকার, ইউরোপ আর উত্তর আমেরিকার মধ্যে যাতায়াতের একটা জলপথ হচ্ছে তোমার পানামা খাল। লন্ডন, লিভারপুল, ম্যানচেস্টার ইত্যাদি থেকে বিভিন্ন ধরনের লোক প্রতিদিন প্রায় উত্তর আটলান্টিক জলপথে সমুদ্রের দিকে যাতায়াত করে, ওই উত্তর আমেরিকা থেকে ব্যবসা বাণিজ্য সম্পর্ক করে। তাহলে জলপথের মাধ্যম হিসাবে জলগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। পৃথিবীতে যে আজ যে সৃষ্টি হয়েছে, পৃথিবীতে আবার দেখছি জল সাময়িকভাবে কমে যায়, আবার সাময়িকভাবে বেড়ে যায়, বৃষ্টিপাত হলে আবার পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ পৃথিবীতে আবার জলের মাধ্যমে, পৃথিবীতে জলে বা জলচক্রের মাধ্যমে পৃথিবীতে জলের যোগানটা অব্যাহত থাকে। তাহলে আজ এই পর্যন্তই থাকলো। আগামী বা পরের ক্লাসে জলচক্র কি বা পরের যে অংশগুলো নিয়েছি তা নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।